অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি এনকোয়ারি কমিশনের ব্যাপারে আমি আরেকটু বলি। এনকোয়ারি কমিশন যে আগে সে অর্থে হয়েছে তা না, ইনভেস্টিগেশন হয়েছে, অর্থাৎ একই জিনিস। অবশ্যই ইনভেস্টিগেশন কমিটি হয়েছে। ইনভেস্টিগেশন কমিটি মূলত আমরা জানি যে দুটো হয়েছে। একটা হচ্ছে গিয়ে একটা সিভিলিয়ান এনকোয়ারি কমিশন হয়েছে, আনিসুজ্জামান সাহেব একজন উনি খুব সম্ভবত সচিব ছিলেন ওনার অধীনে। এবং আরেকটা এনকোয়ারি কমিশন, যেই এনকোয়ারিটা আমরা একেবারে জনসমক্ষে বলছি যে আমরা যেটার অরিজিনাল ভার্সনটা চাই, সেটা হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব একটা এনকোয়ারি করেছিলেন, সেইটা এনকোয়ারিটা ইনভেস্টিগেশন রিপোর্টটা আমরা চাই। এখন ইতিমধ্যে আপনারা জানেন যে উনি হোম মিনিস্ট্রির যে অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পেয়েছেন। তো আমরা আশা করছি যে আমরা এই ইনভেস্টিগেশন রিপোর্টটা পাবো। এবং আমরা এটাও জানি, এবং এগুলো তো এখন লুকানোর কিছু নাই, আমার মনে হয় বলাই ভালো, এটাও জানি যে ওনার যে এনকোয়ারিটা ছিল সেই এনকোয়ারির আরো অনেক কাটছাট ভার্সন ইভেন্চুয়ালি গিয়ে যে সমস্ত জনসমক্ষে এসছে খুব কাটছাট ভার্সন ছিল, এবং আমরা অরিজিনালটাই দাবি করছি। ইনভেস্টিগেশন যদি কিনা অরিজিনাল আমরা এটা পাই, আমরা যদি রিপোর্টটা পাই, এতে আমি মনে করি যে এতে আমরা হয়তোবা অনেক কিছুই জানতে পারবো। এবং ঠিক একইভাবে হাইকোর্ট ডিভিশন যে সমস্ত এনকোয়ারি কমিশনের কথা বলেছে, এগুলোও যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আসলে পর্দার আড়ালে রয়ে যাওয়া, যেটা বললাম, ষড়যন্ত্রকারী যারা রয়েছে তারা বেরিয়ে আসবে, এবং তখন আসলে তাদেরকে আমাদের দেশের প্রচলিত যে আইন রয়েছে সেই আইন দ্বারা আমরা চার্জ করতে পারবো। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে 15 বছর যারা ক্ষমতায় করার দায়িত্ব তো খুব স্বাভাবিকভাবে সরকারের, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, এখন এটা সত্য যে পুরোপুরি ঘটনাটা যদি কিনা আমরা একেবারেই না জানতে পারি, হয়তোবা আমরা সেই অর্থে এই মুহূর্তেই পারবো না, কিছুটা সময় লাগতে পারে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তবে এটাও সত্য যে যেই ঘটনা ঘটে গেছে, এইটাতে তো আসলে এর মূল কারণ পেছনে কি ছিল সেটা না দিলেও আসলে এতগুলো সাধারণকারী অফিসার যেখানে আছে এবং এই ধরনের একটা ঘটনা ঘটে গেছে, এই ঘটনাটাও তো কোনো অংশে কম না। পেছনের ষড়যন্ত্রকারী যখন আসবে তখন আবার আমরা অন্তর্ভুক্ত করবো, কিন্তু তাদেরকে রেকগনাইজ করা, তাদেরকে অ্যাকনলেজ করা যে এই যে এতগুলো যে বুক খালি হলো, সেটা আমার মনে হয় এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং এটা এখনই করা দরকার। আমার একটা প্রশ্ন আছে। একজন আপু বলছিলেন যে there were international conspirators involved. আপনাদের মতে তারা কারা এবং তাদেরকে নিয়ে লিগ্যাল ভাবে কি কি পরিকল্পনা আছে আপনাদের? এই বিষয়ে আপনাদের প্ল্যান কি, যে আপনারা কিভাবে লিগ্যাল ইন্টারন্যাশনাল কনস্পিরেটরদেরকে কিভাবে প্রসিকিউট করবেন বা লিগ্যালি ওদের সাথে কি কি করা হচ্ছে বা করা হবে? থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা হয়তো খেয়াল করেছেন যে ও বলেছে যে ইন্টারন্যাশনাল কনস্পিরেটরস আছে, সেটা অবশ্যই আমরা মনে করি যে থাকতেই পারে। এবং সেটা আছে না কিনা, যেটা আমি আপনাকে বললাম যে ইনভেস্টিগেশন কমিটি যখন বসবে, এনকোয়ারি কমিশন গুলো বসলে আমরা আরো ভালো করে জানতে পারবো যে ইন্টারন্যাশনাল কনস্পিরেসি আছে না কিনা। এখন আপনারাও জানেন, আমিও জানি, এবং একটু আইনজীবী হিসেবে আমি যদি আপনাদেরকে একটু আপনারা পারমিশন দিলে এনলাইটেন করি, সেটা হচ্ছে দিন শেষে আসলে ইন্টারন্যাশনাল কনস্পিরেসি যদি একটা স্টেজ করে থাকে, from a state, on the part of the state, আপনি একটা স্টেট কে, যেমন আপনি ক্রাইম করলে আমি আপনাকে জেলে নিয়ে যেতে পারবো, কিন্তু একটা স্টেট ক্রাইম করলে কিন্তু স্টেট কে জেলে নেওয়া যায় না। তো যার কারণে দেখা যাচ্ছে যে স্টেটের কিছু মানুষজন থাকে, তাদেরকে যদি কোনোভাবে আমরা যদি ইন্টারন্যাশনাল আইসিসি কোর্টে যেতে পারি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যেতে পারি, তাহলে হয়তো বা কিছু ব্যক্তিবর্গ যারা কিনা ওই সময় জড়িত ছিল, এই ধরনের একটা প্রসিডিং এ আমরা যেতে পারি। কিন্তু একটা গোটা রাষ্ট্র যদি আসলে এর সঙ্গে ইনভলভ হয়, তাহলে আমরা আসলে কিছু করতে পারবো না। লিগালি এটার যে পসিবিলিটিটা, সেটা অনেক ফারফেচড। এটা নিয়ে আসলে এটা সত্য কথা যে এই মুহূর্তে কিছু ওই অর্থে করা যাবে না, কারণ আমাদের আসলে এনশিওর করতে হবে এই এখন আমাদের ভূখণ্ডের ভেতরে যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়াটা আসলে কমপ্লিট হলো না কিনা, তারপরে হচ্ছে কি ইন্টারন্যাশনাল। তো যার কারণে দেখা যাচ্ছে ইটস আ ভেরি ফারফেচড প্ল্যান, এবং শুধু প্ল্যানই না, এই প্রসিডিউরটাও আসলে একমাত্র কূটনৈতিক ইন্টারভেনশন ছাড়া আপনি আসলে ওই অর্থে খুব, আমার মনে হয় না যে ইন্টারন্যাশনাল কনস্পিরেটরসকে ওইভাবে করে আপনি ট্রায়ালে নিয়ে আসতে পারবেন। ইনিশিয়াল স্টেজে, অর্থাৎ যখন কিনা বিচার বিভাগ আপনার লোয়ার কোর্টে অর্থাৎ নিম্ন আদালতে যখন কিনা চলমান মামলা, তখনই আমার মনে হয় কিছু আন্টি এবং কিছু আমাদের শহীদ পরিবারের সন্তানদের কাছে কিছু উইটনেসের জন্য বলা হয়েছিল। এটার পরে সেই মামলার ফলো আপ, এই যে এত বড় একটা মামলা লড়ছে, এই মামলা তো আমাদের অ্যাটর্নি জেনারেল লড়ে, তাই না, আমাদের স্টেট লড়ে এই মামলাটা। এই পর্যন্ত কখনোই আমাদের সাথে স্টেটের কোনো ধরনের কথাবার্তা হয় না, কিছু না। কোনোদিনও অ্যাটর্নি জেনারেল অফিস থেকে একটা ফোন আসেনি যে মামলা হচ্ছে, রায় দিচ্ছে, আমরা অ্যাপিল করছি, কিছু করব, আপনাদের কিছু আছে, কিছুই না। উই হ্যাভ অ্যাজ ইফ আমরা এটার কোনো অংশই না।
তারাই মামলা করে, তারাই রায় পায়, তারাই এটা নিয়ে সন্তুষ্ট থাকে এবং তারাই বলে 15 বছর ধরে একই কথা বলে যে এই তো হয়ে যাচ্ছে, মামলা রায় হয়ে যাচ্ছে, দ্রুতই ফাঁসি কার্যকরী হয়ে যাবে। সত্য কথা হচ্ছে যে আমরা যারা শহীদ পরিবার, আমরা কিন্তু আসলে ফাঁসি দ্রুত কার্যকর হয়ে যাচ্ছে সেটা নিয়ে খুশি না। কারণ দ্রুত কার্যকর যদি হয়ে যায় তাহলে এনকোয়ারি কমিশন গিয়ে কাকে প্রশ্ন করবে? যদি ফাঁসি হয়ে যায় তাহলে তো প্রশ্ন করার কোনো লোকই থাকবে না। প্রশ্ন তো করতে হবে কাউকে গিয়ে যে তোমরা যে এরকম একটা ঘটনা ঘটালে, কি কারণে ঘটালে, কার মদতে ঘটালে। তো যার কারণে আমার মনে হয় এটা আল্লাহর অশেষ মেহেরবানি যে আমরা এরকম একটা সুযোগ পেয়েছি এবং ট্রায়ালের মাঝখানে আছি, এখনো ফাঁসিগুলো কার্যকর হয়নি এবং আমরা অতি দ্রুত এই তদন্ত কমিটি দ্বারা আমরা বেসিকলি আমরা ইনশাআল্লাহ আমরা জানতে পারবো যে এর পেছনে ষড়যন্ত্রকারীরা কারা। আশা করছি আপনাদের প্রশ্নের উত্তর দিতে অনেক চেষ্টা করছে যে এই সৈনিকদেরকে থামানোর জন্য। তাদেরকে বলা হয়েছে যে তোদের কোর্ট মার্শাল হবে, তোরা অফিসারদের অ্যান্টিতে কথা বলিস না, এই বিভিন্ন ভাবে উনি মোটিভেট করার চেষ্টা করছে। কিন্তু পরবর্তীতে আমার বাবাকে তার বাহিনীর এই যারা বিপদগামী ছিল, সবাই ছিল না, হয়তো হাতে গড়া কয়েকজন ছিল, ওই সৈনিকরা আমার বাবাকে লোহার স্ট্যান্ড দিয়ে পিটে পেটের মধ্যে বিভিন্ন ভাবে ক্ষত বিক্ষত করে পরে ব্রাশ ফায়ার করে আমার বাবাকে হত্যা করে। আপনারা হয়তো অনেকে এই জিনিসটা জানেন না। আমরা কখনো এই কথাগুলো বলার সুযোগ এবং সাহস আমরা এই বাংলাদেশে পাই নাই। এরপরে যাই হোক, পরবর্তীতে এই ঘটনাটা যখন উঠে আসলো তখন আমার বাবাকে শহীদ ঘোষণা করে 6 মাস পরে অফিসারদের স্টেটমেন্টে এবং আপনাদের মিডিয়ার যে গণমাধ্যম কর্মী ভাইদের লেখনির কারণে সরকার আর এই জিনিসটাকে হাইড করতে পারে না। এরপরে 6 মাস পরে আমার বাবাকে শহীদ ঘোষণা করে। আমরা এই যে আজকে যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, আমরা গত 2009 সাল থেকে এই 15 বছর আমরা বৈষম্যের শিকার হয়েছি। আমরা কিভাবে বৈষম্যের শিকার হয়েছি? আমার বাবাকে এত ভাবে জানার পরে আমার বাবাকে 6 মাস পরে শহীদ ঘোষণা করছে। আমাদেরকে সরকার যে সুবিধাগুলো দিয়েছে এটা আমাদেরকে দিয়েছে 5 বছর পরে। আপনারা গণমাধ্যমের ভাইরা আপনারা মোটামুটি সবাই জানেন যে এই সরকারের আবাসনের একটা সুবিধার জন্য আমাকে হাইকোর্টে যেতে হয়েছে। আমাদের অপরাধ, আমার বাবা এই শহীদদেরকে রক্ষা করতে গিয়ে উনি জীবন দিয়েছেন। এটা হলো আমাদের পরিবারের অপরাধ। আমার মা চেন্নাই অ্যাপোলো হসপিটালে মারা গেছে। আমার মা তখন লাইফ সাপোর্টে থেকে মারা গেছে। আমার টাকার জন্য আমি আমার মাকে আনতে পারিনি। আমি বিভিন্ন ভাবে ডিজি মহোদয়, সেনাপ্রধান, এই 2020 সালে যারা ছিলেন তাদেরকে আমি বিভিন্ন ভাবে নক করছি, একটা মানুষও আমাদেরকে সহযোগিতা করে নাই। এরপরে আপনার এই যে এইভাবে আমাদেরকে বিভিন্ন ভাবে ডিপ্রেস করা হয়েছে। আমাদের অপরাধ, আমার বাবা কেন ওই ঘটনায় বাধা দিলেন। তা আমি আজকে এখানে মিডিয়ার ভাইরা আছেন, আমার বাবার শহীদ হওয়া থেকে শুরু করে আমার বাবার যে কন্ট্রিবিউশন এটা আপনারাই তুলে ধরছেন। এখানে আমার অনেক পরিচিত ভাইয়ারা আছেন। আমি আমার সাথে এই সুযোগ সুবিধা আমার বাবার শহীদের ঘোষণা করাতে গিয়ে আমার মিডিয়ার সাথে আমার একটা পারিবারিক বন্ধন হয়ে গেছে। প্রত্যেকটা হাউজে 8 থেকে 10টা লোক যারা আমার খুবই ক্লোজ। আমাদের যেটা সব বাচ্চারাও বলে গেল খুব চমৎকার করে, আমাদের নিজের আমি সব শহীদ পরিবারের ভাবিদের তরফ থেকে আমি রিপ্রেজেন্টেটিভ হিসাবে বলতে চাই যে আমাদের সবার আগে দাবি হচ্ছে যেটা একটা স্বচ্ছ ট্রান্সপারেন্ট বিচার হবে। কারণ যে বিচারটা হচ্ছে ওটাতে অনেক লুকুচুরি একটা ভাব ছিল, আমরা কিন্তু জানি না, কারণ আমরা জানি না, এটা আমরা জানতে চাই। এটা আমাদের দাবি, আমাদের সন্তানদেরও দাবি। এবং এটার যে এই দিবসটার জন্য আমরা বলতে গেলে তিনবার আমরা ফর্মাল চিঠি দিয়েছি। আমাদের দাবিটা এটা ছিল যে আমরা এই দিবসটা চাচ্ছি। দিবসটা কেন চাচ্ছি জানেন? এটাতে আমাদের পার্সোনাল কোনো বেনিফিট নাই। আমরা আর্মিতে কিন্তু শহীদ পরিবার, আর্মিতে আমাদেরকে অ্যাড্রেস করাই হয় শহীদ পরিবার বিষয়, কিন্তু আমরা কিন্তু বাইরে এটা রেকগনাইজ না। এটা আমরা অবশ্যই চাই, কারণ এই জন্যই দিবসটা হতে হবে। তাহলে আমরা কোনো সুবিধা চাচ্ছি না, আমরা অবশ্যই চাইবো যে আমাদেরকে ওই শ্রদ্ধার জায়গাটা তৈরি করে দেয় স্টেট, যেখানে আমরা দাঁড়াবো, আমাদের সন্তানরা বলতে পারবে যে তাদের বাবা শহীদ হয়েছে।
এটা অনেক বড় একটা ব্যাপার, এটা গভীরতা অনেক অনেক, এটাকে আপনাদেরকে উপলব্ধি করতে হবে। এর বিনিময়ে আমরা কোন রকম মানে সুবিধা চাই না। এটা আর বাচ্চারা যেটা উপস্থাপন করেছে পয়েন্টস গুলো, এটা তো আপনারা জানেনই, আমি আর দুইবার বলতে চাই না যে এটাকে কিভাবে পালন করা হবে, কি কি সম্মাননা দেওয়া হবে এটার জন্য, ঠিক আছে? এখন স্মৃতি সংস্থার জন্য আমাদেরকে, আর সবচেয়ে বড় কথা ওদের দাবির মাঝখানে সবসময় মানে প্রথমেই ছিল যে পিলখানা হত্যাকাণ্ডের বিচার থেকে তারা শুরু করবে। এটা আমার জন্য অনেক বড় একটা আশা করি যে আমরা সুষ্ঠু বিচার পাবো এবং বাকি সবগুলো হত্যারই একটা সুষ্ঠু বিচার হবে আশা করি। সরি, আমি অনেক চেষ্টা করে আসছিলাম যে ইমোশনাল হবো না, বাট হয়ে গেছি। কারণ বাচ্চাদের বেলায় না আমরা মারা খুব আমার বাচ্চা হোক কি অন্য বাচ্চা হোক, আমরা সবার মনে মাঝে একটা মা থাকে। কাজী প্রত্যেকটা বাচ্চার জন্য অনেক অনেক দোয়া, সুস্থ হয়ে যাক। আর যারা সাদর গ্রহণ করছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সবাইকে আসার জন্য এবং এটা প্রচার করার যেন একটা সুষ্ঠুভাবে প্রচার করেন আপনারা, এটা একটা অনুরোধ থাকবে। তো লাস্ট 25 ফেব্রুয়ারি কয়েক স্টেটমেন্ট দেওয়ার পরে আওয়ামী লীগ নেতা আমাকে ফোন দিয়ে বলে যে ওনার নেত্রী পিলখানায় আমার বাবা মাকে জবাই দিয়েছে, আমি যদি বেশি বাড়াবাড়ি করি আমাকেও তেমনি জবাই দিত। এটা হয়তো জানেন না, এটা হচ্ছে বাস্তবতা। আমি ওই লোকের বিরুদ্ধে মামলা করবো না, কোনো জিডিও করবো না, কিন্তু আমি একটাই নিশ্চিত, তার সন্তানকে শেখাবো বাবার নীতিটা যদি কখনো অর্জন না করে, কারণ এটা আমাদের পারিবারিক শিক্ষা। পঁচিশে ফেব্রুয়ারি 2009 সাল কি নির্মমভাবে হত্যা করেছে আসলে বলতে তো কষ্ট হয়। ড্রেনে আমাদের অফিসারদের লাশ ভেসে দিয়েছে, বডি মিউটিলেট করে দিয়েছে, ব্যান্ডেজদের খোঁচা দিয়ে শেষ করে দিয়েছে। আর বাবাকে কেমনে মারলো, আমার মার সাথে কি করছে? আসলে আমি সরাসরি বলে দিই, পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না কোনো ইভেন্ট হয়েছে যেখানে একটা সিটিং প্রধানমন্ত্রী একটা বিদেশি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজধানীর বুকে 57 সেনা অফিসার হত্যা করে। এই কারণে আমরা শহীদ সেনা দিবস দাবি করছি। এটার মধ্যে কিন্তু অনেক ইতিহাস, অনেক ইনফরমেশন কিন্তু এখন প্রকাশ করা হয় না। আর ট্রায়ালের কথা একটা কথা বলি, তদন্তের কথা বলি। 15 বছরের ট্রায়াল তদন্ত আমরা মানি না, কারণ প্রধান যে হত্যাকারীর যে নির্দেশ দিয়েছেন সে তখন ক্ষমতায়, গণভবনে, সংসদে। খুনিকে নিজের বিচার করবে? মুখ বন্ধ করে দেখতে হয়েছে কেমনে সে তদন্ত ম্যানিপুলেট করলো, ট্রায়াল ম্যানিপুলেট করলো, ডাল ভাতের কথা বললো, ওই কথা বললো, নীরবতা পালন করে সহ্য করতে হয়েছে। আমরা সুষ্ঠু তদন্ত এখন দাবি করছি, সুষ্ঠু ট্রায়াল দাবি করছি। আকাঙ্ক্ষার মতো লোক না যে তদন্ত করে আওয়ামী লীগের নমিনেশন চেয়ে বসছি। আসলে বলি মরলে মরছে, ডাজন্ট ম্যাটার। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা, ফাজলে নূর তাপস, শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসিট। আমি ক্ষমা চেয়ে নয় বলে দিলাম, এটা সত্য। আর ওই নাটক সাজানো এই রহস্যময় আমরা আর চাই না। সাবেক প্রধানমন্ত্রী এই সরাসরি এখানে জড়িত, তাদের আইনের আওতায় আনার দাবিটা আমরা জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাতে চাই